নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। মন্দিরনগর বিষ্ণুপুরের নানা রকম দর্শনীয় স্থান, তার মধ্যে রয়েছে রাসমঞ্চ, রয়েছে দলমাদল কামান, রয়েছে ছিন্নমস্তা মন্দির, তার মধ্যে রয়েছে জোড় মন্দির, রাধামাধব মন্দির, কালাচাঁদ মন্দির, লালগড়, রাধাগোবিন্দ মন্দির, সর্বমঙ্গলা মন্দির, গুমঘর, শ্যাম মন্দির 5 চূড়া বিশিষ্ট, আর রয়েছে যুগল কিশোর কৃষ্ণ বলরাম মন্দির। এছাড়াও রয়েছে ছোট দরওয়াজা এবং বড় দরওয়াজা। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুতে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কেমন? আমরা কলকাতা থেকে কিভাবে বেলপাহাড়ি এলাম এবং বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের কোথায় থাকলাম, ঝাড়গ্রামের সাইট সিন কী করলাম, সমস্ত রকম তথ্য আমাদের এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ওপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও, কেমন? চলো তাহলে আজকের পর্বটা আমরা শুরু করি। আজকে আমাদের বিষ্ণুপুরে WBTDCL শেষ দিন, তাই এই রুমের সাথে থাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে আমরা চলে আসলাম ডিনার টেবিলে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের মন্দিরগুলো দর্শন করতে। প্রথমেই আমরা চলে এলাম দলমাদল কামানের কাছে। এই কামানটি আনুমানিক 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়, কেননা এই সময় ধারী মল্ল ও বীর হাম্বীরের রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করেছিল, এই লুট করার সময় বিষ্ণুপুরের হানাহানির জন্য এই কামান ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। আর স্বয়ং ভগবান মদনমোহনই এই কামান দেগে বিষ্ণুপুরবাসী ও রাজা গোপাল সিংহকে রক্ষা করেছিলেন বলে মানুষ মনে করেন। 63টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি করা হয়েছিল। দৈর্ঘ্য 12.5 ফুট এবং মুখের ব্যাস প্রায় 1 ফুট। বিষ্ণুপুরের অনিন্দ্য সুন্দর আধুনিক ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরটি বাংলা 1380 সনের ইংরাজির 1993 সালের শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন দেবীর আশীর্বাদধন্য মেদিনীপুর বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। এই মন্দিরটি ইদানিংকালে গঠিত হলেও প্রস্তুর নির্মিত মূর্তিটি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুরের হরিতপবন অর্থাৎ তুর্কি আশ্রমের ভিতরেই ছিল। দেবীর স্বপ্নাদেশ পেয়ে বৃদ্ধ কৃষ্ণচন্দ্র গুই মাকে নিয়ে এসে সুসজ্জিত মন্দির প্রতিষ্ঠা করেন। হেন মূর্তি ভারতবর্ষে আর বেশি নেই, বাংলার মধ্যে আছে এখানেই, এই বিষ্ণুপুরে। আমিও মাকে এখানে একটু পুজো দিয়ে নিলাম। এখানেই দোকান আছে, এখানে পূজা সামগ্রী পাওয়া যায়। এবার চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে। এটি বিষ্ণুপুরের আদি মন্দির বলে জানা যায়। অনুমান করা হয় 997 খ্রিস্টাব্দে কিংবা 404 বঙ্গাব্দে বা 303 মল্লাব্দে মহারাজা জগৎ মল্ল দেবীর আদেশে এই মন্দির ও মূর্তি তৈরি করেন। এই মন্দিরটি বিষ্ণুপুরের আদি এবং তখন এই বিষ্ণুপুরে কোনো চিহ্নই ছিল না, ঘন জঙ্গলে ঘেরা ছিল এই বিষ্ণুপুর। এই মন্দিরটির পিছনে রাজদরবার গড়ে উঠেছিল। সামনে প্রাচীন বটবৃক্ষ, সাথে 9টি বৃক্ষ। এই মন্দিরে এখনও নিত্য পুজো এবং নিত্য ভোগ আয়োজন করা হয়। তবে আর একটা কথা, এখানে শারদীয় দুর্গাপুজোর সময় 15 দিন ধরে এখানে বিশেষভাবে পুজো হয়, সেই সাথে চলে তোপধ্বনি।
এবার চলে এলাম রাধাশ্যাম মন্দিরে। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জানা যায় চৈতন্য সিংহদেবের রাজত্বকালে এমনিতেই সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে তুলেছিল। ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে। এই সময় অর্থ সংকটও দেখা দেয়, কিন্তু এসব বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনিও পূর্বপুরুষদের মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। তিনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও ঈশ্বর বিশ্বাসী ছিলেন বলে জানা যায়। এই মন্দিরটিকে বুড়ো রাধাশ্যাম মন্দিরও অনেকে বলে থাকেন। এখানে কৃষ্ণমূর্তি অন্য মূর্তির তুলনায় বৃহদাকার। এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকেও আনা বেশ কয়েকটি মূর্তি নিত্যভোগ, পূজা, আরতিও এখানে করা হয়। ষোলোশো 58 খ্রিস্টাব্দে মল্লরাজবীর সিংহদেব চূন, সুরকি, প্রলেপযুক্ত মাকড়া পাথর দিয়ে এক রত্নবিশিষ্ট এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে রাধালালজিও এর ভোগ তিনি নিবেদন করতেন তামাক সাজিয়ে দিয়ে। সেই মুহূর্তে মন্দির চত্বর মিষ্ট গন্ধে ভরপুর হয়ে উঠত। এখনও সেই অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে ওপরটা দেখাচ্ছি, এবার এই যে রাজবাড়ির পরীক্ষার পাড় দেখছেন, এটা মা মিনময়ী মাতার মন্দির আছে, যেটা রাজবাড়ির কুলদেবী। অষ্টমীর দিনে 6টা কামানকে নিয়ে এসে পরপর সাজিয়ে তোপধ্বনি দিয়ে মায়ের অষ্টমী পুজো আরম্ভ হয়। আজও বংশ রাজবাড়ির পরিবারই করে এটা। আচ্ছা, 3খানা তোপ লাগানো, 6টা তোপ। এটা পুরো রাজবাড়ির পরীক্ষা ছিল। জওয়ারবি নামেই পেরে পারো। এটার নাম হচ্ছে দুর্গ। অ্যাকচুয়ালি দুর্গ মানে প্রবেশ গেট, মেইন প্রবেশ গেট। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্যকে শুধু দরওয়াজা বললেও ভুল হয়ে যাবে। একে বিষ্ণুপুরের রাজদরবারের দুর্গ বলাই সমুচিত। কেননা এই তোরণের মধ্য দিয়ে যেমন একটি পারাপার রাস্তা রয়েছে, তেমনি এটি সৈন্য সুরক্ষারও উপযোগী করে গড়ে তোলা হয়েছিল। দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশ পরিষ্কার দেখা যায়। দোতলায় বিশেষ একটি কুঠির আছে। আছে তীর, ধনুক, বর্ষা, এমনকি বন্দুক ছোড়ারও ব্যবস্থা। শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করা যেত এই পরিকল্পনার দ্বারা। এই সুপরিকল্পিত তোরণটি নির্মাণ করেন মহারাজ বীরসিংহ।
এরপরে চলে এলাম মদনমোহন মন্দির, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1694 খ্রিস্টাব্দে আর প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা দুর্জন সিংহ। তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দিরটি। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম। দীর্ঘ মন্দিরটি গাত্র ভরে রয়েছে অপূর্ব টেরাকোটার সম্ভার। কোথাও কৃষ্ণলীলা, কোথাও নৌকাবিলাস, বা কোথাও যুদ্ধদৃশ্য, বা কোথাও শিকারের দৃশ্য। এই বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, পূজা এবং রাস ও দোলযাত্রা নামক নামযজ্ঞ সাড়ম্বরে হয়ে চলেছে এইখানে। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে একটি বিশাল আকার ইদারা। মন্দিরে ঢুকতেই রয়েছে বিশাল আকার নাট মন্দির। এই গুমঘর নিয়ে নানা রকম মতামতও রয়েছে। কেউ বলে এটা হত্যাকূপ, কেউ বা বলে এটা শস্যাগার, আবার কেউ বা বলে এটি জলের আধার। তবে এই স্থাপত্যের বাইরে থেকে কোনো সিঁড়ি না দেখা গেলেও ভিতরের দেয়ালে বেয়ে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এই হচ্ছে পাঁচচূড়া বিশিষ্ট শ্যামরায় মন্দির। টেরাকোটা কারুকার্যের অপূর্ব সুন্দর নিদর্শন হচ্ছে এই বিষ্ণুপুরের মন্দিরটি। এটি তৈরি হয়েছিল 1643 খ্রিস্টাব্দে ও 1050 বঙ্গাব্দে। মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের 5টি বিশিষ্ট শিখর থাকায় একে পাঁচচূড়া বলা হয়ে থাকে। এই মন্দিরের দেয়ালে অপূর্ব টেরাকোটার সৌন্দর্য ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যে।
এবার আমরা চলে আসলাম জোড়বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দের মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মন্দিরটিতে দুটি চালা বিশিষ্ট একটি শিখর রয়েছে, তাই এর নাম জোড়বাংলা। প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। কৃষ্ণরায় বিগ্রহের বর্তমান বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে রাধালালজিও বিগ্রহের সাথেই পূজার্চনা চলছে। মন্দির গাত্রে পোড়ামাটির কাজগুলিতে যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা রয়েছে, তেমনি যুদ্ধ শিকারেরও দৃশ্য রয়েছে। জোড়বাংলায় এই শ্যামরায়ের দুটি সেরা টেরাকোটা মন্দিরেই মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হওয়ায় এই সময়টা বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতেই পারে। এবার চলে এলাম লালবাঁধের কাছে। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে লালবাঁধ অন্যতম। আগে এই জল যে শুধু পানীয় হিসেবে ব্যবহার করা হতো তাই নয়, কৃষিকার্যর প্রয়োজনেও এই জল ব্যবহার করা হতো। সবথেকে হচ্ছে এই বাঁধটি বিষ্ণুপুর নগরীর সর্বাপেক্ষা উচ্চস্থান হওয়ার জন্য এই যে পরীক্ষাগুলো ছিল তাতে জল সরবরাহ করা হতো। এই লালবাঁধকে ঘিরে আরেকটিও গল্প রয়েছে। মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাই এর নাম জড়িয়ে রয়েছে। কথিত আছে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে সৈন্যদের দ্বারা শিশুপুত্রসহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লালবাঁধে। তবে নামকরণ নিয়ে অনেক ধারণা রয়েছে যে কুলদেবতা লালজিওর নাম দিয়েই এই লালবাঁধ নাম হয়েছে। আজকের দিনে সর্বশেষ মন্দিরটি দর্শন করতে আমরা চলে এলাম। এটার নাম হচ্ছে রাসমঞ্চ। এটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে বলে অনুমান করা হয়। এটি তৈরি করেছিলেন মহারাজা বীরহাম্বীর। এইরকম পিরামিডের মতন কোনো মন্দিরই কিন্তু আমরা দেখতে পাই না। আগে রাস পূর্ণিমার দিনে সমস্ত রাধাকৃষ্ণ এখানে একসাথে নিয়ে এসে পূজা অর্চনা করা হতো। এই রাসমঞ্চ থেকে 25 টাকা করে কুপন কাটতে হয়, যেটা দিয়ে 3টে মন্দির দেখা যায়। আমরা আগে এখান থেকে টিকিট কেটে চলে গেছিলাম সেই মন্দিরগুলো, মদনমোহন মন্দির, জোড়বাংলা মন্দির দেখে তারপরে আমরা আসলাম রাস মন্দির, কারণ এটার থেকে কাছাকাছি ছিল আমাদের হোটেলটি।
এই সমস্ত মন্দিরগুলো ঘুরতে অটোতে লেগেছিল মাত্র 300 টাকা। তোমরা একটু দাম দর করে নিও, ওনারা একটু বেশি বলেন, তা এখানে দাম দর চলে, করে নিয়ে তোমরা অটো করে ঘুরতে পারো। দাদার নাম জিজ্ঞেস করো। তোমার নামটা বলো। আমার নাম ভৈরব মাঝি। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা এখানে রয়েছে তোমার গাড়িতে। কেউ যদি যখনই আসবে আমরা বলে দেবো যে তোমার যাতে তোমার সঙ্গে এসে কন্ট্যাক্ট করে এই নাম্বারে। ঠিক আছে, তোমাকে সকাল থেকে এসে পেয়ে যাবে তো। একদম। তবে একটু ভালো করে ঘুরিয়ে দিও, তুমি আমাদের খুব ভালো করে ঘুরিয়েছো, অবশ্যই। খুব ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। এবার আমরা কলকাতার দিকে রওনা দিলাম। আমরা যাব আরামবাগ হয়ে, তা দেখি রাস্তার কন্ডিশন কীরকম। চল। আবার কি এত সে রাস্তা দিয়েছে, আবার কোথায় সাইড করব? আমরা এখন বিষ্ণুপুর দিয়ে বেরিয়ে যাচ্ছি। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছে সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। Slide right onto Bishnupur Arambagh, Bishnupur, Patrasaya Road, State Highway 2. এই আমরা চেকপোস্ট থেকে বেরিয়ে গেলাম। তো ছোট রোড, শর্ট রোড, কিন্তু পুরো ভাঙা রোড। এর থেকে ওই হাই রোড ধরলে অনেক ভালো হতো। এটা হচ্ছে আরামবাগ দিয়ে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। কি সুন্দর, পুরো দুলকি চলে পালকি চলে। বাবা রে। এখন প্রায় 3টে বাজে। আমরা একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। এখন দিয়েছে ফিশ ফ্রাই, এটা আমরা কম্বো প্যাক নিয়েছি, অনেক কিছু আছে, পরপর আসছে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 299 থালি, ভাত দিয়েছে, আলু ভাজা, ডাল, পোস্ত, মাছ ভাজা, চাটনি, এটা ফুলকপি আলু দিয়ে তরকারি, পাঁপড় ভাজা। এখনও আসছে এর সাথে পোলাও আর কষা মাংস, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। আরও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 299 থালি। এই থালিতে পোলাও আর চিকেন কষা। ঠিক আছে, মেয়ে নিয়েছিল আলাদাভাবে চিকেন বিরিয়ানি। তবে 299-তে প্রচুর খাবার দিয়েছিল, আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। ফিশ ফ্রাইটা তো খুবই ভালো ছিল, একদম টাটকা। চলো এবার খাওয়া দাওয়া আমরা সেরে নিয়ে আবার রওনা দেবো। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই আমাদের ব্লগটা শেষ করছি।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু থেকো। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।